নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের হোস্ট রাজ বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন অ্যাডভেঞ্চার নিয়ে। নতুন ভিডিও হবে, নতুন জায়গায় যাওয়া হবে আর খুব এক্সাইটমেন্ট হবে। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো, যারা যারা নতুন আমার চ্যানেলে আর এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করুন তারা এইবার সাবস্ক্রাইব করে নাও, কারণ পৃথিবী ঘুরে দেখব আর আপনারাও থাকবেন আমার সাথে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তাই বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ট্রেন টাইমিং দিয়ে দিয়েছে, এটা 10টা 10 আর এটা কেরালা এক্সপ্রেস। এটা 3 নম্বর প্ল্যাটফর্মে অ্যারাইভাল করবে। তাই এটা 12625 কেরালা এক্সপ্রেস, সবার উপরে 12625 কেরালা এক্সপ্রেস 10টা 10-এ 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তাহলে চলুন 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। আমি এখন 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আর এরকম একটা এলিভেটর আছে, এরকম এলিভেটর থাকলে খুবই সুবিধা হয়। জাস্ট এলিভেটরে উঠে পড়লাম আর এভাবে এই এলিভেটর নিয়ে যাচ্ছে উপরে, যেখানে কষ্টটাকে অনেকটা কমিয়ে দিয়েছে। খুব ভালো। যদি প্রত্যেকটা স্টেশনে, হয়তো প্রত্যেকটা এখন বড় স্টেশনে আছে, কিন্তু প্রত্যেকটা ছোট স্টেশনে যদি এরকম এলিভেটর থাকে তাহলে খুব ভালো হয়। আর 2 বা 3 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তা এদিকে। তাই অনেক ভালো সুবিধা যে এখানে এক্সেলারেটর আছে। এই যে এটা খুব ভালো সিস্টেম। ওপরে যাওয়ার জন্য এক্সেলারেটর, নিচে যাওয়ার জন্য এক্সেলারেটর। মানে ওপরে যে ফ্লাইওভারটা করেছে যে কোনো প্ল্যাটফর্মে যাওয়ার জন্য 4, 5, 2, 3 বা 1 নম্বর, আর উঠবেন এক্সেলারেটর দিয়ে, আবার নিচেও নামা যায় এক্সেলারেটর দিয়ে। এই সিস্টেমটা খুব ভালো করেছে। আর আমি যাব 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন সময় 9টা 46 আর আমার ট্রেনের সময় 10টা 10। এটা 3 নম্বর, এই যে ওখানে লেখা দেখাচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। আর আমার ট্রেন হলো 12625 কেরালা এক্সপ্রেস। এটা তিরুবনন্তপুরম থেকে ছেড়েছে, দক্ষিণ ভারত। আর এটা লম্বা যাত্রা করে আগ্রা স্টেশনে দাঁড়াবে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ট্রেনের গন্তব্যস্থল হচ্ছে নতুন দিল্লি। নতুন দিল্লির যে রেলওয়ে স্টেশন, সেখানে তার গন্তব্যস্থল। তো গতকাল আমি এসেছিলাম আগ্রাতে, আর আমি আজকে তাজমহল দেখে নিয়েছি। আমার প্ল্যান আজকে দিল্লি যাব আর আপনাদেরকে লাল কেল্লা দেখাবো যদি পসিবল হয়। কিন্তু আমি যখন গুগলে সার্চ করে দেখলাম, তখন দেখলাম যে একটা ইভেন্ট আছে, আর ইভেন্টটা কিন্তু আগামীকাল থেকে শুরু হবে, কিন্তু আজকের থেকে লাল কেল্লা বন্ধ রয়েছে। তাই আজকের থেকে লাল কেল্লা বন্ধ, আমি জানি না। আমি লাল কেল্লায় যাব আজকে। লাল কেল্লা খোলা থাকবে কিনা জানি না, যদি খোলা থাকে ভালো, কিন্তু গুগলে দেখিয়েছে যে আজকের থেকে বন্ধ। তাই আমার ইচ্ছা আছে দিল্লি এক্সপ্লোর করব, লাল কেল্লা যাব, হুমায়ুন টুম্ব যাব, ইন্ডিয়া গেট যাব। আর আগামীকাল আমি দিল্লির হজরত নিজামুদ্দিন ট্রেন স্টেশন থেকে যাব চণ্ডীগড়। আর পরশুদিন যাব চণ্ডীগড় থেকে পাঞ্জাব। তো হিসেব নিকেশ হচ্ছে এটাই। আর কিছু কঠিন ব্যাপার না, খুবই সহজ ব্যাপার। একবার যদি আপনারা বাইরে বেরিয়ে দেখেন আর বাইরে বেরিয়ে ঘোরেন, জীবন আর সবকিছু যাত্রা সহজ হয়ে যাবে। এখন মনে হচ্ছে অনেক দূরে, কিভাবে কি করব, কিন্তু কোনো ব্যাপার না। 10টা বেজে গেছে, 10টা 1, আর শুধু 9 মিনিট অপেক্ষা করতে হবে, তারপরে ট্রেন আসবে। তাই ঘাবড়ানোর কিছুই নেই। যেমন দমদম ক্যান্টনমেন্ট, তেমন আগ্রা ক্যান্টনমেন্ট। আর জটিল ব্যাপারও কিছুই না। যখন সব কিছু পরিকল্পনা মাফিক হবে, যখন প্ল্যান করে সব কিছু করবেন, তখন দেখবেন অঙ্কের হিসাবগুলো সব মিলে গিয়েছে।
যেমন আমি বলেছিলাম, আমার এই যাত্রায় 2টো কেন্দ্রশাসিত অঞ্চল আর 4খানা রাজ্য থাকবে, যেমন দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল, চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব আর দিল্লি রিজন, 4খানা রাজ্য থাকবে। তাই সব কিছু পরিকল্পনা মাফিক। আপনারাও যখন পরিকল্পনা করবেন তখন সব কিছু দেখবেন খুব স্মুথলি হয়ে যাচ্ছে। তাই চিন্তা করার বা ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আমি আছি যখন, আমি আপনাদেরকে খুব ভালোভাবে ইনস্ট্রাকশন দেব। যখন আমার সাথে আপনারা ঘুরবেন তখন সমস্ত কিছু তথ্যই পরিষ্কার হয়ে যাবে। আমার আগের ভিডিও দেখবেন, ইকো পার্কের ভিডিও, আর সেই ইকো পার্কে আমি তাজমহলের কিছুই তুলিনি। সপ্তম আশ্চর্যের বাকি জিনিসগুলো ক্যামেরা বন্দি করেছিলাম, কিন্তু তাজমহল তুলিনি, কারণ আমি নিজের চোখে তাজমহল দেখবো, সেই জন্য। সত্যি তাজমহল, তো আমি সত্যি তাজমহল দেখে আসলাম। এখনো অনেক সময় রয়েছে, তাই এখন কি করব? তাই আমি ভাবছি যে এখন স্ন্যাক্স খাওয়া যাক। পিছনেই রয়েছে স্ন্যাক্সের দোকান, কিছু স্ন্যাক্স কেনা যাক আর সেখানে স্ন্যাক্স খাওয়া যাক। এই চিপসটা কিনলাম, এই বিঙ্গো চিপসটা এখন খাওয়া যাক। আমি অটোয় করে ক্যান্টনমেন্ট আসলাম, আগ্রা ক্যান্টনমেন্ট। দম ক্যান্টনমেন্ট ভেবে ভুল করবে না, আগ্রা ক্যান্টনমেন্টে আসলাম। আর অটো ভাড়া লাগলো 150 টাকা। যখন আমি গতকাল আগ্রা ক্যান্টনমেন্ট থেকে হোটেলে গিয়েছিলাম তখনও 150 টাকা লেগেছে। আর যখন আমি আজ সকালে আমার হোটেল থেকে তাজমহলে গেলাম, এটা 50 টাকা লেগেছে। তো এখানে কিন্তু অটো বা টোটোর কোনো রেট নেই, যে একটা রেট বাঁধা ধরা থাকলেও 15 টাকা, 20 টাকা বা 30 টাকা, এরকম কোনো রেট এখানে বাঁধা নেই। এখানে আপনাদেরকে দেখবে আর ভাববে যে আপনারা বাইরে থেকে এসছেন, বা যে কোনো লোককে তারা বলে দেবে যে 500 টাকা। এখানে 400-500 টাকা এখানে রেট, কারণ এখানে সব সময় এটা একটা বিখ্যাত জায়গা। যদি আপনারা আগ্রায় আসবেন, আমি যেমন শুধু তাজমহল দেখেছি, 4টে জিনিস দেখতে পারবেন। কি কি 4টে জিনিস? একটা তাজমহল, 2 নম্বর ফাতেপুর সিন্ত্রি, 3 নম্বর আগ্রা ফোর্ট, আর 4 নম্বর আকবর টুম। তো এই 4টে জায়গা আছে, আপনারা ঘুরে দেখতে পারেন। আমার সময় কম, তাই আজকে সকালে শুধু আমি তাজমহলে গিয়েছিলাম, কিন্তু আপনারা 4টে জায়গা ঘুরে দেখতে পারেন। তো এখানে অনেক ট্যুরিস্টরা এখানে ভিজিট করে, কারণ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানে রয়েছে। তাই আপনারা যখন আসবেন, অটো বা টোটোওয়ালাদের সাথে আপনারা যখন কথা বলছেন, যখন রেট জিজ্ঞাসা করছেন, ওরা যখন 400-500 বলবে তখন একটু দামাদামি করবেন। 100-150 এটা হচ্ছে ঠিক ঠিক রেট বা ঠিক প্রাইস। তো যা কিছু যে এখান থেকে যেখানে যাবেন, হোটেলে বা কোনো জায়গায় ঘুরতে যাবেন, 50 থেকে 150 টাকার বেশি হওয়ার কথা নয়, একটু দামাদামি করে নিতে হবে। আমার ট্রেন কিন্তু ঢুকে গিয়েছে, আর আমার কোচ নাম্বার হলো S2, 27 নাম্বার সিট। আর সেখানে দেখতে পাচ্ছেন S2, আমি ওই জায়গাটা দাঁড়াবো। আর এই দেখুন আমার পিছনে ট্রেন ঢুকে গিয়েছে, এটা 12625 কেরালা এক্সপ্রেস। আর আমার কোচ হলো S2, 27 নাম্বার সিট, সাইড আপার। ট্রেন প্ল্যাটফর্মে এসে গেছে। তিরুবনন্তপুরম থেকে নতুন দিল্লি 12625 কেরালা সুপারফাস্ট এক্সপ্রেস, এসি 3 টায়ার। এগুলো এসি কোচ, ওটা ফার্স্ট ক্লাস গেল, এটা এসি ইকোনমি। এসি 2 টায়ার, 3 টায়ার হলো এসি ইকোনমি। আর এরপরে এস কোচগুলো আসবে, সেখান থেকে এস কোচগুলো আসছে। এটা হলো S1 কোচ, আমার কোচ হলো S2 কোচ। ট্রেনটা এখানে 5 মিনিটই দাঁড়াবে। S2 কোচ তিরুবনন্তপুরম থেকে নিউ দিল্লি।
हाँ हाँ पेठा आगरा पेठा लो भाई 27 upper 27 upper 27 27 upper তাই আগ্রা ক্যান্টনমেন্ট থেকে ট্রেন প্রথম যে জায়গা আসলো সেটা হলো মথুরা জংশন। মথুরা জংশনে আসলো, আর এটাও একটা বিখ্যাত জায়গা বন্ধুরা, কারণ এখানে অনেক পর্যটকরা আসে, কারণ এটা একটা ধর্মীয় জায়গা মথুরা জংশন। তো গাইস, ট্রেনে যেতে যেতে আমি কিছু ট্রেনের এক্সপিরিয়েন্সের কথা আপনাদের সাথে শেয়ার করব। যেমন আমি যখন প্রথম হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম, আর এই সময় একটা যে ঘটনা ঘটেছিল, যে ইনসিডেন্ট ঘটেছিল, সেটা হচ্ছে পুলিশ ফোর্স আমাকে ধরেছিল। সেটা হচ্ছে মেট্রোতে। কিন্তু কিন্তু যখন আমার প্রথম ট্রেন আসলো, আর যখন আমি ট্রেনের ওপরে উঠলাম, আর এই সময় আমি যখন ট্রেনে কোচে উঠলাম, আমার কোচ নাম্বার ছিল S2, আর আমার সিট নাম্বার ছিল 40। কিন্তু 40 নাম্বার হচ্ছে আপার বার্থে আছে, সাইড আপার। আর যখন আমি আসলাম, এসে দেখলাম যে 3জন লোক এই সাইড আপার বার্থে বসে রয়েছে। 3জন লোকের মধ্যে একজন ছিল জেনুইন লোক, যে রিজার্ভেশন করে উঠেছে, তার 39 নাম্বার ছিল। কিন্তু বাকি যে 2জন লোক ছিল তাদের RAC ছিল, মানে রিজার্ভ আফটার ক্যান্সেলেশন, কিন্তু রিজার্ভেশন হয়নি। তারা ওই সিটে বসেছিল। তো ওপরে বার্থে কেউ ছিল না, ওপরে বার্থে লাগেজ রেখে দিয়েছিল তারা তাদের, আর নিচের বার্থে 3জন বসে আছে। যখন আমি আসলাম আর তাদেরকে বললাম আমার রিজার্ভেশন আছে এই কোচ S2 কোচের, আর 40 নাম্বার সিট, আর তখন বললো আমাদেরও 39 আর 40-এ আমাদের RAC আছে, কিন্তু 39-এর একজনের রিজার্ভেশন ছিল। তাই সে বলছে আমরা 40-এ বসে আছি, 40 থেকে উঠবো না। তো এই ধরনের একটা যেটা সিস্টেম আছে, মানে রিজার্ভ আফটার ক্যান্সেলেশন বা RAC, এটা কিন্তু ভালো না। কারণ যারা রিজার্ভ করে উঠেছে তাদের সাথে যদি RAC-তে আপনারা দিয়ে দেন, তাহলে তারা তো বিভ্রান্ত তো হবেই। তাই এটা একটা অসুবিধা আছে, এটা অবশ্যই আপনারা করবেন। তাই এই রকম ইনসিডেন্ট যদি আপনাদের সাথে হয়, ধরুন আপনারা রিজার্ভেশন করেছেন কিন্তু আপনারা সিটে বসতে পারছেন না, তাহলে এর জন্য তাৎক্ষণিক 13 নাম্বার আছে, 139 এই নাম্বারে আপনারা কল করতে পারেন। তাতে আপনারা রেলওয়ে সার্ভিস পাবেন। ওখানে যারা RPF আছে, রেলওয়ে পুলিশ ফোর্স, তারা এসে আপনাকে সাহায্য দেবে। বা যদি সেখানে টিকিট চেকাররা আছে, তাদেরকে যদি আপনারা SMS করতে পারেন, আপনার PNR নাম্বার দিয়ে IRCTC যে নাম্বার, এতে যখন SMS করবেন, তাহলে টিকিট চেকার বা রেলওয়ে পুলিশ ফোর্স এসে আপনার যে সিট আছে ওই সিটটা আপনাকে নিশ্চিন্ত করে দেবে। কারণ আমিও একটা সমস্যার মধ্যে পড়েছিলাম, কিন্তু আমি তাদেরকে বুঝিয়ে বললাম, দেখুন আমার সাইড আপার আছে ঠিকই, কিন্তু আমি সাইড আপারে উঠবো না, কারণ আমার এখানে নিচেও আছে, যখন বসার তখন আমি বসবো, কিন্তু ঘুমানোর সময় আমি ওপরে যাব, ঘুমানোর সময় আমার সাইড আপার, কিন্তু এখন আমার সাইড আপারে আমি যাব না, কারণ এখন বিকেলবেলার সময়। বিকেলবেলার সময় আমি উপরে গিয়ে কি করব? বিকেলবেলার সময় যদি আমি নিচে বসি, তাহলে তো এই ভিউটাকে এনজয় করতে পারবো জানলা থেকে। তাই তাদেরকে আমি বুঝিয়ে বললাম, আর তারাও শুনতে হলো, কারণ লজিক ছিল। যদি আপনারা ঠিক করে বুঝিয়ে বলতে পারেন ভালো, কিন্তু কিছু কিছু লোক আছে, ট্যারা লোক, যারা বুঝতে চায় না, তো তাদের জন্য 139-এ কল করে দেওয়া এটা হচ্ছে বেস্ট অপশন। তাই এখন ট্রেন হজরত নিজামুদ্দিন এই স্টেশনে ঢুকছে। হজরত নিজামুদ্দিন হলো দিল্লির দক্ষিণের দিকে রেলওয়ে স্টেশন।
তাই হজরত নিজামুদ্দিন এই রেলওয়ে স্টেশনের পরেই নতুন দিল্লি বা দিল্লি এনসিআর রেলওয়ে স্টেশন। দিল্লির তিনটে বড় রেলওয়ে স্টেশন ভিতরে একটা হজরত নিজামুদ্দিন সাউথে রয়েছে, আর ঠিক মাঝামাঝি রয়েছে নতুন দিল্লি রেলওয়ে স্টেশন। আর পুরনো দিল্লির রেলওয়ে স্টেশন রয়েছে একদম উত্তরে, উত্তরের দিকে পুরনো দিল্লি রেলওয়ে স্টেশন, মাঝখানে নতুন দিল্লির, আর দক্ষিণে আছে হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন। তিনটেই রেলওয়ে স্টেশন দিল্লিতে আছে। তাই ঘড়িতে এখন সময় 1:30। আমাদের ট্রেন এসে গেছে নতুন দিল্লি রেলওয়ে স্টেশনে, আর এই ট্রেনটা পুরো অন টাইমে এসেছে। আগ্রা ক্যান্টনমেন্ট থেকে আমি উঠেছিলাম নতুন দিল্লি পর্যন্ত। আগ্রা ক্যান্টনমেন্টে 10:10-এ এই ট্রেন ছিল, আর নতুন দিল্লিতে এই ট্রেনটা এসে পৌঁছালো 3 ঘন্টা 20 মিনিট সময়। নির্ধারিত সময় এই ট্রেনটা আগ্রা থেকে নতুন দিল্লিতে এসে পৌঁছালো। তাই এখন আমি বাইরে যাব, বাইরে গিয়ে দেখব যদি কোনো অটো ট্যাক্সি পাওয়া যায়, তা না হলে উবার বুক করব, আর আমি লালকেল্লায় যাব। তাই আজকের প্রথমে লালকেল্লায় যাব, আর আমি এখানে হোটেলে বলে রেখে দিয়েছি যে এখন আমি চেকিং করব না, আমি চেকিং করব বিকেলবেলা। তাই প্রথমে লালকেল্লায় যাব, সেখানে ঘুরবো যদি খোলা থাকে, কারণ আজকে একটু ডাউট আছে খোলা থাকবে কিনা। যদি খোলা থাকে তাহলে আমি ফিরে আসব, আর ফিরে আসার পরে আমি হোটেলে চেকিং করব। আর আজকালকার দিনে দিল্লির যা অবস্থা, হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন, আমি বলছি পলিউশনের ব্যাপারে। এখানে যা পলিউশন, কারণ ট্রেন যখন দিল্লিতে ঢুকেছে তখনই আমি নাকে একটুখানি অনুভব করা শুরু করে দিয়েছি কি ধুলো টুলো এরকম আছে। শীতকালে পলিউশন একটা মাত্রা ছাড়িয়ে যায়, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কোনো বিষয় আপনারা ঘাবড়াবেন না। দিল্লির এই পলিউশনকে এনকাউন্টার করার জন্য আমি আমার সাথে এনেছি এই সার্জিক্যাল মাস্ক। কলকাতা থেকে আসার সময় এই সার্জিক্যাল মাস্ক আমি আমার সাথে এনেছিলাম, আমি জানি এটা দিল্লিতে দরকার পড়বে। তাহলে চলুন এটাকে ব্যবহার করা যাক। আর এখন ঠিক আছে, আমি আমার সার্জিক্যাল মাস্ক পরে নিয়েছি, আর সব কিছু ঠিকঠাক আছে। এটা থাকলে পলিউশনকে এড়ানো সম্ভব না, কিন্তু কিছুটা হলেও পলিউশনকে বাগিয়ে আনা যাবে। তাই নতুন দিল্লিতে আমি 2 দিন থাকবো। নতুন দিল্লি থেকে আমি চলে যাব চণ্ডীগড়। তাই এই 2 দিনের জন্য এই মাস্কটা আমার খুব দরকার পড়বে। তাহলে চলুন আমি বাইরে যাই, গিয়ে দেখা যাক যে আমি ট্যাক্সি পাই বা অটো পাই, বা আমাকে উবার নিতে হয়, তারপরে আমি লালকেল্লায় যাব। তাই আমি অটোতে বসে গিয়েছি। এই অটো রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দেবে লালকেল্লা পর্যন্ত, আর এটা 250 টাকা নিচ্ছে। তাই বলবে আপনাকে এখানে অনেক, তবে দামাদামি করে নিতে হবে। 200, 250, 350 এতটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু তার বেশিতে আপনারা যাবেন না। তাই এই স্টেশনে অন্যান্য স্টেশনের থেকে এটা দিল্লির মধ্যে বড় স্টেশন, আর এখানে ভিড়ও তেমনি বেশি রয়েছে। আমি যখন স্টেশনের ভিতর থেকে বাইরে আসছি, এত লোক, আমার বাইরে আসতেই প্রায় 5 মিনিট মতন সময় লেগে গেল। কারণ এটা সব থেকে মানে ভিড় জায়গা দিল্লির মধ্যে। আর দেখা যাক, এখন লালকেল্লায় যাচ্ছি। আমি জিজ্ঞাসা করলাম অটোওয়ালা দাদাকে যে লালকেল্লা আজকে খোলা থাকে, বলছে আজকে তো সোমবার না, সোমবার থাকলে বন্ধ থাকে। আর মনে রাখবেন এটা আপনারা যদি দিল্লি ঘুরতে আসছেন তাহলে সোমবার দিনটাকে স্কিপ করে দেবেন, কারণ সোমবার দিনটা দিল্লির সব কিছু বেশিরভাগ টুরিস্ট জায়গাগুলো বন্ধ থাকে। তাই সোমবারে না আসলেই ভালো। সোমবার ছাড়া বাকি যে কোনো দিন খোলা থাকে, কিন্তু আজকের আমার ডাউট হচ্ছে যে খোলা থাকবে কিনা, কারণ আগামীকাল থেকে একটা ইভেন্ট হবে। 10 দিনের জন্য আগামীকাল থেকে একটা ইভেন্ট হবে। যদি খোলা থাকে ভালো, না খোলা থাকলে আমি আমার হোটেলে ফিরে আসবো। আপাতত অটোতে বসে গিয়েছি, সব কিছু যাত্রা টাত্রা সব কিছুই ঠিক ছিল। দেখা যাক এখন কি হয়। যদি লালকেল্লা খোলা থাকে তাহলে আজকের ঘুরতে পারবো। তাহলে চলুন ঘুরে দেখা যাক। দেখতে পাচ্ছেন রাস্তায় কতটা জ্যাম রয়েছে, কতটা জ্যাম দিল্লির রাস্তায় রয়েছে, সবসময় ব্যস্ত। আর এখানে
সামনে দেখবেন একটা গ্রিন মতন বাস যাচ্ছে, তো এখানে ইলেকট্রিক বাসও আছে, ইলেকট্রিক বাসও যায়। আর দিল্লির মধ্যে যা পলিউশন, এই পলিউশনের জন্য মানুষ যাবে তো কোথায় যাবে। যাই হোক, এখানে আসার পর থেকে এখানে আবহাওয়া কিছু অন্যরকম, আপনি ফিল করতে পারবেন যে পলিউশন। যখন এখানে নিঃশ্বাস নেবেন তখন আপনি বুঝতে পারবেন। বাচ্চারা আর বয়স্করা, বিশেষ করে যাদের আস্তমার সমস্যা রয়েছে, তারা আরো ভালোভাবে ফিল করতে পারবে যে এখানে নিঃশ্বাস নেওয়াটা আহ, কতটা বিপজ্জনক, বা নিঃশ্বাস নেওয়া কতটা অসুবিধা, কারণ এখানের পলিউশন। যদি সরকার কোনো রকম একটা স্টেপ নেবে যে কি করে পলিউশন কমানোর জন্য, আর প্রতিটা মানুষ যদি এর সাথে যদি সাহায্য করবে, তাহলে এই জায়গায় পলিউশন আছে ঠিকই, কিন্তু আগামী 5 বছরের মধ্যে পলিউশন আন্ডার কন্ট্রোল হয়ে যেতে পারে। আর তারপরে এই জায়গাটা বসবাসের জন্য আরো খুব ভালো হয়ে যেতে পারে। আর যেটা একটা নেগেটিভ দিক রয়েছে দিল্লির দিকে, যে যদি টপ 5 পলিউটেড সিটি দেখো, পাকিস্তানের করাচি বা বাংলাদেশের ঢাকা হোক, এর মধ্যে দিল্লিও থাকে, দিল্লি আছে। আর এটা ইন্ডিয়ান ক্যাপিটাল, তাই আমাদের জন্য এটা একটা গর্বের বিষয়। কিন্তু একটুখানি লজ্জার বিষয় যদি এখানে অনেক পলিউশন বেশি হচ্ছে। তাই যদি সরকার এটার জন্য কোনো স্টেপ নেয়, তাহলে অবশ্যই সব থেকে ভালো হবে। আমি দিল্লি স্টক এক্সচেঞ্জ অফিস দেখলাম, আর এখন আমার সামনে যেটা রয়েছে দিল্লির ক্রিকেট স্টেডিয়াম ফিরোজ শাহ কোটলা, যেখানে ক্রিকেট খেলা হয়, আইপিএল এর ম্যাচগুলো দেখেছি। এখন আপনাদেরকে দেখাবো। আপনারা কি ওই আলোটা দেখতে পাচ্ছেন? এই যে ফিরোজ শাহ কোটলা এই স্টেডিয়ামের আলো। তাই আমার সামনে এই স্টেডিয়াম রয়েছে। भैया वो क्या क्रिकेट स्टेडियम है? वो लाइट 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 वगैरह है? वो वो आपका पहले उसका नाम था भरोसा कोटला स्टेडियम। हाँ वो क्रिकेट होता मैच हाँ। वो है। अभी अब उसका नाम है अरुण जेटली स्टेडियम। अरुण जेटली स्टेडियम है, हाँ। এখন ফিরোজ শাহ কোটলা ওই ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন হয়ে অরুণ জেটলি স্টেডিয়াম নাম হয়েছে, অরুণ জেটলি। সেইখানে দেখতে পাচ্ছেন লাইট স্ট্যান্ড গুলো দেখা যাচ্ছে, প্রচুর ট্রাফিক এই জায়গাটায়, প্রচুর ট্রাফিক আছে। এখানে সেই স্টেডিয়ামটা আছে। তাই এই সামনে আইল্যান্ড রয়েছে, আইল্যান্ড থেকে বাঁ দিকে ঘুরতে হবে। তাহলে এখানটা দেখছেন এই বাস চলে গেল, ওখানে একটা বোর্ড রয়েছে, সে বোর্ডে রয়েছে যে লাল কেল্লা এই দিকে, তো ওই দিকে যেতে হবে। তাই অটো দাদা এই দিক দিয়ে সোজা গিয়ে বাঁ দিকে ঘুরবে, আর তারপরে ওই রাস্তাটায় যাবে। এই আইল্যান্ডটা অনেক জ্যাম রয়েছে। এই বোর্ডের ঠিক অপোজিটে এই দিকে রয়েছে স্টেডিয়াম ফিরোজ শাহ কোটলা বা অরুণ জেটলি স্টেডিয়াম। আমি লালকেল্লা পৌঁছে গেলাম, এই জাস্ট এসে পৌঁছালাম। আর অটোওয়ালা আমাকে ছেড়ে দিল। অটোওয়ালা এখানে 250 টাকা নিল। সামনে পার্কিং পার্কিং নিকাশ দ্বার, এই যে সামনে পার্কিং নিকাশ দ্বার। আর কি বলবো, নাকের মধ্যে বালি কিচকিচ করছে। এখানে আমি জিজ্ঞাসা করেছিলাম অটোওয়ালা দাদাদের যে অসুবিধা হয় নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া, তো সে বলল হ্যাঁ একটু তো অসুবিধা হয়, কিন্তু কি করা যাবে, সত্যি তো আর কি করা যাবে। যদি পলিউশন হয়ে গেছে আপনার শহর, তাহলে এবার কি করা যাবে। কিন্তু আপনারা যদি সচেতন থাকেন বা আপনাদের সরকারও যদি চেষ্টা করে, তাহলে অসম্ভব কিছুই না, পাল্টানো যেতেই পারে। তাই আসুন ঘুরে দেখা যাক লালকেল্লা। এখান দিয়ে প্রবেশ পথ। এইটা হলো লালকেল্লার এন্ট্রি গেট, শাহজাহানের আমলে তৈরি করা হয়। এই জায়গাটার নাম হচ্ছে ছাতা চক। 10 বছর সময় লেগেছিল। এখানে ময়ূর সিংহাসন ছিল, এর নাম রাখা হয়েছিল কিলাই মুবারক। এই বিল্ডিংটাকে বলা হয় রংমহল। এছাড়া আমি সোজা যাব দিওয়ানি খাস, বিভিন্ন জিনিস এখানে রয়েছে। তবুও
এই গাছগুলোতে দেখুন কতটা ধুলো রয়েছে। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার জ্যাকেটে একটা পতাকার ছবি রয়েছে।